স্নেহভাজন শিক্ষার্থী শুভেচ্ছা। আমরা শুরু করছি অনলাইন ক্লাস উচ্চতর গণিত প্রথম পত্র বৃত্ত চতুর্থ অধ্যায়। আজকে প্রায় লাস্ট আর কি, আমি দ্রুত শেষ করে দিব। আর যদি সমস্যা থাকে অবশ্যই প্রশ্ন করবা, খাতা কলম নিয়ে বসো। আজকে বেশি লোড দিব না তোমাদেরকে, যেহেতু একটা পবিত্র দিন। আমি স্ক্রিনে যাচ্ছি সরাসরি। স্নেহজন শিক্ষার্থী, স্ক্রিনটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ওকে, তো এখানে দেখো আমরা গত ক্লাসে এগুলো সব পড়া শেষ মোটামুটি। আমি এক নজরে দেখাই যাচ্ছি, এগুলো আমরা পড়ছি গত ক্লাসে। অনেকেই দেখলাম হোমওয়ার্ক জমা দিছো, আর যারা দেও নাই তারা একসাথে জমা দিয়ে দিও আর কি আজকে ক্লাস শেষে। খুব সম্ভব এখানে এসে শেষ করছিলাম গত ক্লাসে, তাই না? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, আজকের ক্লাস হচ্ছে আমাদের দেখো বহিস্থ বিন্দু থেকে বৃত্তাঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়। হ্যাঁ, বহিস্থ একটা বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়। তো একটু খেয়াল করো, ওই যে ধরো এখানে পি বিন্দুটা হচ্ছে বহিস্থ বিন্দু x1 y1 যেটার স্থানাঙ্ক, আর এইখানে দুইটা স্পর্শক, একটা হচ্ছে পিটি আর একটা হচ্ছে পিটি প্রাইম। ঠিক আছে, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। ওকে, তাহলে এখানে আমাদের বৃত্ত দুই ধরনের বৃত্ত হয়, একটা হচ্ছে মূল বিন্দু কেন্দ্র আর একটা হচ্ছে জেনারেল ইকুয়েশন বৃত্তের। তাহলে এই বৃত্তের বহিস্থ বিন্দু x1 y1 হতে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে পিটি সমান √x1² + y1² - a²। ঠিক আছে, তো আমি একটু তোমাদেরকে এটা বিষয়টা একটু দেখাই। মূল বিষয়টা খেয়াল করে, এখানে যে দেখতে পাচ্ছ এই যে O3 এবং O3 প্রাইম, এইগুলা স্পর্শ বিন্দুতে কিন্তু লম্ব, কেন্দ্রগামী যা অভিলম্ব। ঠিক আছে, তাহলে এই O3টা কিন্তু অভিলম্ব। ওকে, তাহলে অভিলম্ব এবং ব্যাসার্ধ হচ্ছে এ। আর এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ OPT, এই ত্রিভুজটা বলতো কোন ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। OPT হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, পাইথাগোরাসের একটা সূত্র আছে, বলো তো কি এটা? বৃত্তের বহিস্থ বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু যার স্থানাঙ্ক x1 y1। ঠিক আছে, আর এটা হচ্ছে বৃত্ত, এটা কেন্দ্র, এই হলো স্পর্শক। এদিকে আরেকটা, এটা মনে করো আরেকটা স্পর্শক বৃত্তের উপরস্থ দুইটা স্পর্শক। এটা হচ্ছে ও, এটা স্থানাঙ্ক হলো 0 0, মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এই বৃত্তের সমীকরণ হলো x² + y² = a²। একটু লিখতে পারো সাথে। আর এটা হচ্ছে টি বিন্দু, এটা টি প্রাইম। এই দুইটা স্পর্শক পিটি প্রাইম। আমরা যদি এখানে অভিলম্ব আঁকি, এই যে স্পর্শ বিন্দুকে যে যা, এটাকে অভিলম্ব বলা হয়। এবং এইটা যদি আমরা যোগ করে দেই, খেয়াল করো, এই যোগ করে দিলাম, তাহলে এখানে যে ত্রিভুজটা হলো, এই ত্রিভুজটা কিটা ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ OPTA, OPTA আমরা লিখতে পারি OP² প্লাস PT² সমান, PT² সমান কি লেখা যায়? OP² প্লাস OT² লেখা যায়। এই লেখা যায় এটা? স্যার এটা অফিস স্কয়ার হবে না স্যার? হ্যাঁ, OP² এখানে একটু ভুল লিখছি মনে হচ্ছে। এটা হবে OP² সমান, OP² সমান কি হবে? PT² প্লাস OT² সমান OP² সমান OP²। মানে লম্বের বর্গ যোগ ভূমির বর্গ সমান অতিভুজের বর্গ, তাই তো? ইয়েস স্যার।
Yes. ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা পিটি স্কয়ার সমান অপি স্কয়ার মাইনাস, ও সরি, পিটি স্কয়ার প্লাস ওটি স্কয়ার হইতো না এটা, ওটি স্কয়ার সমান, তাহলে এখানে লিখতে পারি ওটি স্কয়ার। দেখো তো ঠিক আছে কিনা এখন? ইয়েস স্যার, ঠিকই তো আছে। আচ্ছা, তাহলে ওপি স্কয়ার হচ্ছে ও হচ্ছে 0 0 আর পি হচ্ছে x1 y1, তাহলে আমরা কি লিখতে পারি? ওপি স্কয়ার সমান লিখতে পারি x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার, x1 মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস 0 হোল স্কয়ার লেখা যায়, মাইনাস ওটি স্কয়ার মানে x স্কয়ার। দেখো তো ঠিক আছে কিনা? Yes, sir, লেখা যায়। ইয়েস স্যার, ঠিক আছে। এর দূরত্ব নির্ণয়ের সূত্র লিখছি, তাহলে এখানে কি লেখা যায়? x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার মাইনাস x স্কয়ার। অতএব পিটি সমান কি হবে? রুট ওভার x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার মাইনাস x স্কয়ার। ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে আমার যদি আমি বহিস্থ বিন্দুটা জানি আর বৃত্তের সমীকরণ জানি, মূল বিন্দু কেন্দ্রবিষ্ট বৃত্তের সমীকরণ জানি, তাহলে আমার দৈর্ঘ্যটা ওই যে পিটির দৈর্ঘ্য হবে রুট ওভার x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা মানে কি? x1 মানে কি? ওই যে x1 এই প্রথম বিন্দু ভুজ, তার বর্গ, কুটির বর্গ যোগ এটার থেকে s স্কয়ারটা বিয়োগ, এই যে বৃত্তের s স্কয়ারটা বিয়োগ, এখানে যে ধ্রুবকটা থাকবে সেই ধ্রুবকটা বিয়োগ করব, এখানে বর্গমূল নিব, প্লাস মাইনাস দেব কিনা? প্লাস মাইনাস হবে এখানে? না স্যার, এখানে তো স্যার দৈর্ঘ্য বের করবেন স্যার। দৈর্ঘ্য বের করছি, অতএব প্লাস মাইনাস হবে না। তাহলে আমরা বিষয়টা কি বুঝতে পারছি সবাই? ইয়েস স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এখন আমরা দেখি এটা পারি কিনা, একটা প্রবলেমের মাধ্যমে এটা বিষয়টা দেখি একটু পারি কিনা। ওকে, তাহলে এটা একটু দ্রুত করে ফেলো, দ্রুত করো, মানে 10 সেকেন্ড সময়। ফোর হবে স্যার এটা। 4 হবে, ভেরি গুড। তাহলে এটা হবে 4। দেখো 3 4 বিন্দু হতে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 9 ইনটু 0 বৃত্ত অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে দুইটা যে বিন্দু দেওয়া আছে, দুইটা স্থানাঙ্ক 3 আর -4 এটা বর্গ করে যোগ করব, আর এখানে যে সংখ্যাটা এটা বিয়োগ করে দেব। এটা আসলে x স্কয়ার প্লাস y স্কয়ার হলো 3 স্কয়ার মাইনাস 9 বিয়োগ, তাহলে এখানে 4 হয় এটার দৈর্ঘ্য, 4 একক। ওকে, সেম এজ যদি জেনারেল ইকুয়েশন হয়, বৃত্তের জেনারেল ইকুয়েশন x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c 0, তাহলে তার দৈর্ঘ্যটা ওই এই যে এখানে দেখতে পাচ্ছ xy এর পরিবর্তে জাস্ট x1 y1 বিন্দুটা বসবে এখানে, আর বর্গমূল নিবা এটা। ওই দেখো এই সমীকরণটা আমি এখানে লিখতেছি, x এর পরিবর্তে x1 মানে ওই যে বিন্দুটা দেওয়া থাকবে, x এর পরিবর্তে ভুজ বসাবা আর y এর পরিবর্তে কুটি বসাবা এই জায়গায়, আর তার বর্গমূল নিবা রুট ওভার x1 স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c। এটা হচ্ছে দৈর্ঘ্য। ক্লিয়ার? Yes, একই sir. নিয়মে একটু আগে যেভাবে দেখাইছি এইভাবেই। এখন তোমরা এটা করো তো একটু দ্রুত, পারবা এটা করতে? ইয়েস স্যার, পারবো। করে ফেলো। x এর পরিবর্তে x1 বসাবে এখানে, ওই যে 5 বসাবে, আর y এর পরিবর্তে -5 বসাবে, আর বর্গমূল নেবে, শেষ। দাও। কত হইছে এটা?
আমি একটু দেখাই দিচ্ছি এটার সলিউশনটা দেখো। তোমরা কি এইভাবে চিন্তা করছো? ইয়েস স্যার, ভাগ করছি স্যার প্রথমে কি। ভাগ অবশ্যই করতে হবে, কারণ তুমি জেনারেল ইকুয়েশনের সাথে না মিলে রেজাল্ট মিলবে না। আমরা যে ভুলটা করি এখানে যে 2 বা 5 থাকে x স্কয়ারের সহগ, এটা দিয়ে ভাগ করি না, না করলে রেজাল্ট ভুল হবে। জি স্যার মিলছে। ওকে ফাইন, হোমওয়ার্কগুলো লিখো। স্যার এটাই কি প্রথম হোমওয়ার্ক আজকের ক্লাসে? এটা আজকের ক্লাসের, হ্যাঁ, প্রথম হোমওয়ার্ক। ঠিক আছে তো? ইয়েস স্যার। দেখো, পরস্পরচ্ছেদী দুইটি বৃত্তের ছেদবিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা, হ্যাঁ, উভয় বৃত্তের যা। তাহলে এখানে দেখো উভয় বৃত্তকে ছেদ করছে, এই ছেদ করার পরে ছেদবিন্দু যদি আমি সংযোগ করি, যে রেখাটা পেলাম এখানে পিকিউ, ওইটাকে বলা হয় সাধারণ যা। পরস্পরচ্ছেদী দুইটি বৃত্তের ছেদবিন্দুদের সংযোজক সরল রেখাংশটি উভয় বৃত্তের যা, ওই যাকে সাধারণ যা বলে। দুইটি বৃত্তের সাধারণ যা নির্ণয়। তাহলে এখানে দেখো দুইটা বৃত্ত ছেদ করছে, যেখানে এই ছেদ বিন্দুগুলো হচ্ছে, একটা হচ্ছে x1 y1 আর একটা হচ্ছে x2 y2। আমরা প্রথম বৃত্তটাকে ধরলাম s1 = 0, দ্বিতীয় বৃত্তটাকে ধরলাম s2 = 0। প্রথম বৃত্তের সমীকরণ হলো s² + y² + 2g1x + 2f1y + c1 = 0। দ্বিতীয় বৃত্ত যেটা s2, এটা হচ্ছে x² + y² + 2g2x + 2f2y + c2 = 0। এখন যদি x1 y1 বিন্দু দ্বয় বসাই, এই বসাইয়া যদি এটার মধ্যে x1 y1 বসাইলাম, এটার মধ্যে x1 y1 বসাইয়া বিয়োগ করলাম, বিয়োগ করলে আমার এই যেটা প্রথম রেজাল্টটা আসে। এরপরে আবার ওই প্রথমটা s1 এর মধ্যে x2 y2 বসাইলাম, দ্বিতীয়টার মধ্যে x2 y2 বসাইলাম, বসাইয়া বিয়োগ করে এই রেজাল্টটা আসে। এই দুইটা রেজাল্ট দেখো সেম। এই যে রেজাল্টটা 2 * g1 - g2x1, বলো। স্যার দুইটি বৃত্তের এক্স ওয়াই কি সেমই? সেম, দুইটি বৃত্তের xy তো অবশ্যই সেম হবে, কারণ এটা বৃত্তের সমীকরণ, তো xy পরিবর্তন হবে না। বৃত্তের জেনারেল ইকুয়েশনের মধ্যে x² + y² + 2gx + 2fy + c, এই যে xy, এটা তো পরিবর্তন হওয়ার সুযোগ নাই। xy হচ্ছে বৃত্তের উপরস্থ বিন্দু, পরিবর্তন হবে সহগ। এখন এখান থেকে আমরা দেখতে পেলাম কি, যে এই দুইটা সমীকরণ, মানে যখন আমরা x1 y1 এবং x2 y2 বসাই এই দুইটার মধ্যে বিয়োগ করছি, এই দুইটা বিন্দুর জন্য এই দুইটা সমীকরণ সেম হয়। ঠিক আছে? তাইলে আমার এখান থেকে আমি বলতে পারি যে দেখা যাচ্ছে এই এই যে সমীকরণটা সমীকরণকে সিদ্ধ করে, উভয় বিন্দু এই সমীকরণকে সিদ্ধ করে। তার মানে কি দাঁড়ালো, s1 থেকে যদি আমি s2 বিয়োগ করি, তাহলে এই যে রেজাল্টটা, এই রেজাল্টই আসলে সাধারণ যা। দুইটা বৃত্ত দেওয়া থাকবে, এই দুইটা বৃত্তের জাস্ট তুমি বিয়োগ করলে পরে যে রেজাল্টটা পাওয়া যাবে, এটা হবে ওই দুইটা বৃত্তের সাধারণ যা সমীকরণ। অর্থাৎ সাধারণ যা বলতে একটা সরল রেখা বোঝায়। ঠিক আছে? যে সরল রেখাটা উভয় বৃত্তের মধ্যে থাকে, উভয় বৃত্তের যা। যা মানে কি, বৃত্তের উপরস্থ পরিধির উপরস্থ দুইটা বিন্দু সংযোগ রেখা। তাহলে এখানে যে এই যাটা যে দেখতে পাচ্ছ, এটা প্রথম s1 বৃত্তেরও যা, s2 বৃত্তেরও যা, এর জন্য এটা হচ্ছে সাধারণ যা। সাধারণ যা বের করার সূত্র হচ্ছে একদম সিম্পল, প্রথম বৃত্ত থেকে দ্বিতীয় বৃত্ত বিয়োগ করে দেবা। তাহলে দেখো আমার এই পিকিউ সাধারণ যা বের করার সূত্র হচ্ছে s1 থেকে s2 বিয়োগ, s1 থেকে s2 বিয়োগ। এখন ধরো আমি একটা অঙ্ক নিলাম, এই যে x² + y² + 4x - 2y + 3 = 0, আর x² + y² - 4x + 6y - 21 = 0। এই দুইটা বৃত্তের সাধারণ যা বের করব। তার মানে কি করতে হবে,
দুইটা স্যার, বৃত্তের প্রথম সমীকরণকে বৃত্ত স্যার থেকে বিয়োগ স্যার করে দিয়ে দেবো। বৃত্তের সমীকরণকে স্যার বিয়োগ করতে হবে। তার আগে অবশ্যই মনে রাখবা, অবশ্যই মনে রাখবা, অবশ্যই মনে রাখবা x স্কয়ার y স্কয়ারের সহগ কিছু আছে কিনা। যদি থাকে তাহলে কি করতে হবে? সেটা দিয়ে ভাগ করে অবশ্যই দিতে ভাগ হবে। করতে হবে, নতুবা রেজাল্ট ভুল হবে। তাহলে সাধারণত এগুলো সব দেওয়া থাকে বুদ্ধি যাচাইয়ের জন্য। আবার এখানে আমরা একটু প্রশ্ন জুড়ে দিয়েছি, যেহেতু এটা সাধারণ যা, সাধারণ জায়ের প্রান্তবিন্দু আমি যদি জানি তাহলে এটা দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো সাধারণ জায়ের। তাহলে প্রান্তবিন্দু বের করে দৈর্ঘ্য বের করে ফেলবো। আচ্ছা, ওকে, তাহলে এখন দেখো জাস্ট বিয়োগ করে দিলাম। সহগ মুক্ত করতে হবে স্যার। হ্যাঁ, তাহলে বিয়োগ করে দেখো তো আমার x - y + 3 যে এই রেখাটা আসলো, এটা কার রেখা, কোন রেখাটা এটা বলো তো? স্যার জায়ের রেখাটা স্যার। এবি স্যার। এবি এর রেখা, এবি রেখার সমীকরণ এটা। দেখো এটা একটা সরল রেখা, এবি রেখার সমীকরণ x - y + 3 = 0। এটাও একটা ছেদক আকৃতির সরল রেখা আর কি, উভয় করে ছেদ করে। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে যদি আমরা কোনোভাবে a বিন্দুর স্থানাঙ্ক জানি আর b বিন্দুর স্থানাঙ্ক জানি, তাইলে আমরা এবি এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবো না? ইয়েস স্যার, তাহলে সম্ভব। আমি যেহেতু সরল রেখার সমীকরণটা জানি আর পারবো বৃত্তের সমীকরণ জানি, তাইলে আমরা ছেদ বিন্দু নির্ণয় তো শিখে আসছি এর আগে। দেখো তো, মনে করো তো ছেদ বিন্দু নির্ণয় শিখছি কিনা। এই সরল রেখা থেকে x অথবা y এর মান বের করে যে কোনো এক অথবা তিন নম্বর বৃত্তে বসাই দাও। বলো রাইসা, বলো। আমরা সরল রেখা থেকে y এর মানটা একটা বৃত্তের মধ্যে বসাই দিছি, যে কোনো একটা বসাইলেই হবে। এখানে x এর মান পাবা, ঠিক আছে? তারপরে x এর মান থেকে y এর মানটা বের করবা। তাহলে x এর মানটা কত আসছে? -3 -1। ঠিক আছে, তাহলে আমরা প্রান্তবিন্দু পেয়ে গেলাম। প্রান্তবিন্দু দিয়ে দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র ব্যবহার করে আমরা দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। ওমার, শেষ? ইয়েস স্যার। এখানে দেখো দুইটি বৃত্তের সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শক দুইটা বৃত্তের, যদি একটি সরলরেখা দুইটি বৃত্তকে স্পর্শ করে তবে রেখাটিকে বৃত্তদের সাধারণ স্পর্শক বলা হয়। কথাটা খেয়াল করো, দুইটি বৃত্তকে একটা রেখা স্পর্শ করছে, তাহলে এটাকে বলা হয় সাধারণ স্পর্শক। এখন সাধারণ স্পর্শক হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক আর একটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। এখন আমরা একটু দেখে নিই, ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে স্পর্শক, আর ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, সরল সাধারণ স্পর্শক আর তির্যক সাধারণ স্পর্শক। এখন দেখো সরল সাধারণ স্পর্শক, যে সাধারণ স্পর্শক স্পর্শবিন্দু দ্বয় কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখার একই পাশে অবস্থান করে তাকে সরল সাধারণ স্পর্শক বলে। তোমরা এখানে দেখো দুইটা বৃত্ত, একটা C1 কেন্দ্রবিশিষ্ট আর একটা C2 কেন্দ্রবিশিষ্ট বৃত্ত দেখা যাচ্ছে না চিত্রে? এই ইয়েস চিত্রের স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই চিত্রের প্রথম যে C1 কেন্দ্রবিশিষ্ট বৃত্ত, এটার ব্যাসার্ধ হচ্ছে R1, হ্যাঁ, আর দ্বিতীয়টার ব্যাসার্ধ হচ্ছে R2। এখন এই দুইটা স্পর্শক, একটা হচ্ছে PT আর একটা হচ্ছে PT1। এই যে PT এবং PT1, এই দুইটার মনে করো এই T1টা একটা স্পর্শবিন্দু আর T2 একটা স্পর্শবিন্দু। তো একই স্পর্শকের দুইটা স্পর্শবিন্দু একই দিকে, কেন্দ্রের একই দিকে অবস্থিত, একই দিকে অবস্থিত। তাহলে একই দিকে অবস্থিত হলে এই স্পর্শকগুলোকে বলা হয় সরল সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক। ঠিক আছে, এখন দেখো এখানে যদি আমরা একটু হিসাব নিকাশ করি, এই পিসি একটু মিলাও চিত্রটাতে, PC1T1 PC1T1 আর PC2T2 PC2T2, দেখো তো দুইটা ত্রিভুজ না এখানে? ইয়েস স্যার। এই দুইটা ত্রিভুজ কিন্তু সদৃশ, ঠিক আছে? যেহেতু দুইটা ত্রিভুজ সদৃশ, তাহলে আমরা সদৃশ ত্রিভুজের যে ধর্মাবলী আছে এই ধর্মাবলী থেকে লিখতে পারি PC1 / PC2।
সমান C1 T1 ডিভাইডেড বাই C2 T2। এখন C1 T1 যে জায়গাটা এটা হচ্ছে R1 আর C2 T2 যে জায়গাটা এটা হচ্ছে R2, অর্থাৎ C1 P অনুপাত C2 P, অর্থাৎ ভাগ যে এখানে যে ভাগ আছে দেখো C1 P অনুপাত, এটা ভাগ মানে অনুপাত C2 P সমান এই C1 যে বিন্দুটা, হ্যাঁ এই যে P বিন্দুটা এটা হচ্ছে দুইটা স্পর্শকের মিলন বিন্দু। দুইটা স্পর্শক, একটা হচ্ছে PT1 একটা হচ্ছে PT, এই দুইটা স্পর্শকের মিলন বিন্দু হলো P বিন্দুটা, ঠিক আছে। তাইলে এখানে R1 অনুপাত R2 অনুপাতে বিভক্ত করছে, এই যে বিভক্তটা C1 এবং C2 সংযোগ রেখাকে P বিন্দু বিভক্ত করছে কোন ভাবে, বহির্বিভক্ত না অন্তর্বিভক্ত? বহির্বিভক্ত। বহির্বিভক্ত করছে, তাইলে বহির্বিভক্তির সূত্র। এখন কোনো কারণে যদি আমরা C1 বিন্দু, এই C1 বিন্দুটা জানি এবং C2 বিন্দুটা জানি, P বিন্দু স্থানাঙ্ক বের করতে বলে, এবং যদি কোনোভাবে R1 R2 অনুপাতটা জানি না নি, খেয়াল করে কথা, R1 এটা হচ্ছে একটা দৈর্ঘ্য ব্যাসার্ধ, R2 হচ্ছে ছোট বৃত্তটার ব্যাসার্ধ। আমরা যদি ব্যাসার্ধ জানি R1 R2, ঠিক আছে, অর্থাৎ M1 M2 অনুপাতে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত করছে কেন, এটা মনে করো M1 আর এটা হচ্ছে M2 অনুপাতে বহির্বিভক্ত করছে। তাহলে M1 অনুপাতে M2 অনুপাতে যদি বহির্বিভক্ত করে, তাহলে বুঝ বের করার সূত্রটা মনে আছে, সরল রেখার সাবটার অন্তর্বিভক্তি বহির্বিভক্তি সূত্র পড়তে হবে, একটু মনে না থাকলে একটু বলো তো সূত্রটা। M1 x2 minus M2 x1 by M1 minus M2। এই যে M1 মানে এখানে R1 আর কি, আর M2 মানে R2, অনুপাতটা হচ্ছে R1 অনুপাত R2, ঠিক আছে। তাহলে M1 minus M2 নিচে বহির্বিভক্তির ক্ষেত্রে। তাহলে আমার দুইটা সূত্র, x বের করার জন্য M1 x2 minus M2 x1 by M1 minus M2, আর y বের করার জন্য M1 y2 minus M2 y1 divided by M1 minus M2। আমরা সরল রেখার কোন সাবটর এটা আছে, বহির্বিভক্তির সূত্র বলো তো কেউ একজনে, অন্তর্বিভক্তি বহির্বিভক্তি কেউ একজনে বলো। থ্রিড বিতে আছে স্যার, থ্রিড বিতে আছে। 3 এর বি তে প্লিজ একটু দেখে নিবা সরলরেখা সাবজেক্টটা, একটু তোমরা একটু দেখবা, এখানে অন্তর্বিভক্তি বহির্বিভক্তি সূত্র লাগবে এই অঙ্ক করতে গেলে, ঠিক আছে, সূত্র পারলে একদম সহজ। আচ্ছা এখন দেখো পরেরটা, এই যে তির্যক সাধারণ স্পর্শক, যে সাধারণ স্পর্শকে স্পর্শবিন্দু দ্বয় কেন্দ্রদের সংযোগ রেখার বিপরীত পাশে অবস্থিত তাকে সরল সাধারণ স্পর্শক বলে, সরি তির্যক সাধারণ স্পর্শক বলে। এটা আমি সরল লিখে দিছি, এটা কি হবে, তির্যক হবে। কি করলাম রে, আমি কি মুছাই দিছি কিছু? হ্যাঁ স্যার, ওই স্লাইডটা তো স্যার এখন আর দেখা যাচ্ছে না থাম্বনেইল ভিউয়ে। এটা না, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। এটা মুছাই দিলাম কেন? আচ্ছা তাহলে এই যে স্পর্শকগুলা দেখো, এই যে স্পর্শক দুইটা দেখতে পাচ্ছ, এরা কি কেন্দ্রের একই দিকে না বিপরীত পাশে অবস্থান করছে? বিপরীত পাশে তো স্যার। বিপরীত পাশে, তাহলে এই যে এটিকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। তাহলে এখানে দেখো এই যে পি বিন্দুটা আছে C1 এবং C2 এর মাঝখানে না সাধারণ বিন্দুটা, ইয়েস স্যার। এই সাধারণ বিন্দু দুইটা স্পর্শককে যেখানে ছেদ করছে এটা হলো সাধারণ বিন্দু, এটা হচ্ছে C1 কেন্দ্রদ্বয়ের অন্তর্বিভক্তি করছে কেন্দ্রদ্বয়কে C1 এবং C2 কে, ঠিক আছে। তাইলে এখানে C1P এবং C2P কে R1 অনুপাত R2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে P বিন্দু,
ঠিক আছে, এখন পি বিন্দুটা যদি তুমি বের করতে চাও তাহলে তোমাকে অন্তর্বৃত্ত সূত্র লিখতে হবে তির্যক স্পর্শকের ক্ষেত্রে, আর সংস্পর্শকের ক্ষেত্রে বহির্বৃত্ত সূত্র লিখতে হবে। ঠিক আছে, ইয়েস স্যার। এখন তোমাদের বইয়ে সময় স্বল্পতার জন্য আমি এই যে হোমওয়ার্কটা, এখানে একটা কাজ আছে, এই কাজটা হচ্ছে তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 172-এ। এটা আমি আশাবাদী তোমরা বুঝবা, কেন জানি মনে হচ্ছে আর কি পড়ে দেওয়া অঙ্কটা, এবং এটা তোমরা বুঝবা। যদি সরল রেখার চ্যাপ্টার পড়ে আসে থাকো, ওই যে কি বলে এটা অন্তর্বৃত্তি বহির্বৃত্তি সূত্র যদি জানা থাকে, তোমরা একটু দেখো, এটা ভয় পাইও না, এটা ভয় পাওয়ার কিছু নাই, এবং আমি নিশ্চিত তোমরা বুঝবা। এটা না বুঝলে আমি করে দিব এই করে তোমাদেরকে। এটার সাথে হোমওয়ার্ক আছে দুইটা, চেষ্টা করবা, চেষ্টা করে যদি পারো তাহলে একটা চকলেট খাবা, বুঝছো, একটা সেন্টার ফ্রেশ খাবা, ভালো লাগবে, আনন্দ পাবা। ওকে, এখন একটা একটা ছোট্ট একটা গল্প বলি। আমি কি বলে এটাকে, ইয়াতে গভর্নমেন্ট স্কুলে যখন জব করব, মানে ভাইবা দিতে গেছি, বুঝছো, ভাইবাটা মাউসিতে হয়েছিল, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। ওইখানে ভাইবার দিনে আগের দিন গেছি রাত্রে ঢাকায় যায়া থাকলাম আগের দিন রাত্রে, এবং পরের দিন সকালবেলা গেছি। আমাদের ভাইবা ছিল দুপুর 12টা থেকে শুরু হবে আর কি, 12টায়। তো আমরা সকালে চলে গেছি, এখানে আমরা 4 জন, এখান থেকে এমসি কলেজের ম্যাথমেটিক্সের 3 জন, আর একজন হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটি। তো আমরা 4 জন গেছি পরীক্ষা দিতে, ভাইবা পরীক্ষা দিতে গভর্নমেন্ট হাই স্কুলের জন্য। তো এখন সকালে আমরা চলে গেছি, প্রায় 9টার সময় গেছি ওইখানে, যেখানে ভাইবা পরীক্ষা হচ্ছে। যে রুমটা হচ্ছে 2 তলায় হচ্ছে ভাইবা পরীক্ষা, আমরা নিচ তলায়। এখন আমার সাথে কিন্তু বইটই আছে, আমি ম্যাথমেটিক্স এর বই নিয়ে গেছি সাথে করে, যেহেতু আমার সাবজেক্ট ম্যাথমেটিক্স, সাবজেক্ট টিচার হিসেবে নিয়োগ হবে এবং ম্যাথমেটিক্স থেকে তো ধরাবে নিশ্চিত। তো এখন বইয়ের মধ্যে তো বই নিয়ে গেছি, ব্যাগের মধ্যে বই ঢুকানো, এবং যারা 2 তলা থেকে বাইবার নিয়ে আসতেছে আর এসে নিচতলায় নামতেছে, আর আমরা যারা অপেক্ষমান তারা নিচতলায় অপেক্ষা করতেছে আর কি। কেউ সামনে বিল্ডিং এর সামনে, কেউ নিচতলায় বসার জায়গা আছে, বসে রয়েছে রুমের মধ্যে। এখন একজন বাইবা দিয়ে আসলেই 3-4 জন 5 জনে মিল্লা 10 জনে মিল্লা তারে বেড়াইয়া ধরে, ভাই কি ধরাইছে, বুঝছো। তো এখন সে বলে আর কি তারে কি ধরাইছে। আমি লক্ষ্য করতেছি যে বারবার একটা প্রশ্ন শুধু সবাইকে ধরাচ্ছে। মনে করো 3 জন 4 জনকে ধরা, তারপরে একজনের ধরা নেই, এরকম সকাল থেকে দেখতেছি। তো এই প্রশ্নটা কি, যে 2টা বৃত্ত যদি একটা তলের মধ্যে হয়, এই বৃত্তের মধ্যে কয়টা স্পর্শক আঁকা যাবে, এই প্রশ্নটা। আমি তো ভাবসাব নিতেছি যে এই প্রশ্নটা সবাই যে ধরা, এটা আমারও ধরাবে, আমি তো পারি, বুঝছো। আমার কাছে কিন্তু বই আছে তো, বুঝছো। তাইলে তোমরা বলো তো এখানে উত্তর কি হবে, কয়টা স্পর্শক আঁকা যাবে? স্যার প্রশ্নটা প্রশ্নটা হলো, আমিও গেছি, মানে প্রশ্নটা হলো এরকম আর কি, সবাই এটা ধরাচ্ছে যে একটা তলের মধ্যে যদি 2টা বৃত্ত আঁকা হয়, একটা তল 2টা বৃত্ত আঁকলাম, এই 2টা বৃত্তের মধ্যে কয়টা স্পর্শক আঁকা যাবে। তো আমার ভাইবা যখন শুরু হলো, তখন আমি যখন প্রবেশ করলাম, আমারও সেম প্রশ্ন ধরাইছে, বুঝছো। তাহলে আমি উত্তর দিছি 2টা আঁকা যাবে, তোমরা কি বলো? স্যার একটা না? একটা স্পর্শক কয়টা আঁকা যাবে রে? স্যার আমি যে স্যার ওইটা কি স্যার দুইটা ভিতরে আমি উত্তর দিলাম 2টা। মনে করো একটা তলের স্পর্শ মধ্যে, করবে? একটা তল, এরকম একটা তল, 2টা বৃত্ত আঁকলাম, সেন্টার আছে। এখন এই 2টা বৃত্তের মধ্যে কয়টা স্পর্শক আঁকা যাবে? দুইটা। হ্যাঁ, 2টা। তা আমি এত সময় কি পড়াচ্ছি? আমার কাছে কিন্তু বই ছিল, আমি বই বের করে দেখি না, পরে পরীক্ষা দিয়ে এসে আমার কেন জানি একটু মানে সন্দেহ হলো, আমি 2টা পড়ার পরে উনি মানে মনটা খুশি হয় নাই, আমি বুঝলাম। পরে আইসা দেখলাম বাইরে বাইরে দেখি বই খুলছি, আগে বই খুলে না দেখো, পরে ঠিকই আইসা বই খুলছি ব্যাগ থেকে, বই খুললা দেখি এই যে দেখো কয়টা স্পর্শক, এখানে কয়টা হয়েছে? 2টা স্যার। 2টা। এখন কয়টা হইতেছে? আরো 2টা বাড়লো স্যার। তাহলে কয়টা হয়েছে মোট স্পর্শক?
চারটা। চারটা হবে স্যার। এই দুইটাকে প্রথম যে দুইটা এই দুইটাকে কি স্পর্শক বলা হয়? স্যার সরল স্পর্শক। সরল আর স্পর্শক। এই যে দুইটা ক্রস দেওয়া খাইলাম এই দুইটাকে কি বলা হয়? তির্যক স্যার। তির্যক। তির্যক স্পর্শক। তাইলে খেয়াল করো, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারছি। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আজকে কি আমাদের সময় আছে হাতে? আমরা কি আমাদের আরো 3-4টা স্লাইড রয়ে গেছে, এইদিকে আমি দেখাইতে পারবো এখন? যদি বের হয়ে যায় তোমরা কি আবার জয়েন করবে কিনা বলো? ইফতারি কয়টায়? না স্যার, কালকে থাকে। আচ্ছা 1 মিনিট সময় আছে, 1 মিনিট সময়ে এই দুইটা জিনিস আমি দেখাই দিয়ে দেই। দেখো স্পর্শজা, এই যে স্পর্শজা দেখো, স্পর্শজা অনুবৃত্তের বহিস্থ একটি বিন্দু হতে বৃত্তের যদি স্পর্শক অঙ্কন করা হলে যে স্পর্শ বিন্দুতে পাওয়া যায় তাদের সংযুক্ত একাংশ উত্তর বৃত্তের অঙ্কিত স্পর্শকে স্পর্শজা বলে। এটি হচ্ছে স্পর্শজা। এবং স্পর্শজাটা তোমরা ইজিলি বুঝবা, এইটা বের করার একটা সহজ সূত্র আছে। এই সূত্রটা তোমরা এর আগে পেয়ে গেছো, x(x1 + y(y1) = a²। এটা স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ স্পর্শজায়ের সমীকরণ সেম, বইয়ের মধ্যে দেওয়া আছে যে বিস্পর্শজা। ঠিক আছে, এখন এটার উপরে একটা কাজ আছে। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, ওই যে জেনারেল ইকুয়েশনের লাস্ট মিনিট চলতেছে রে। স্পর্শকের সমীকরণ আর স্পর্শজায়ের সমীকরণ সেম, বইটা একটু খুলে দেখবা। একটু স্নেপ দিয়ে রাখো। ক্লাসে কি আমরা জয়েন করবো আবার? না আর ঢোকার দরকার নেই, একটু স্নেপ দিয়ে রাখো, একটু দেখে নিবা এগুলা।